হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রিয় এসএসসি ২৬ ব্যাচ, আজ তোমাদের সাথে আমার প্রথম ক্লাস হতে যাচ্ছে এবং প্রথম ক্লাসে আমি তোমাদের দেখাবো পরিণীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়টি এবং এই ক্লাসে কিভাবে অল্প তথ্যে তুমি পুরো অধ্যায়টা ভালোভাবে মনে রাখতে পারবে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। তো আমার ক্লাস নেওয়ার ধরনটা অন্যরকম। আমি প্রথমেই তোমাদেরকে এই অধ্যায়ের সবগুলো টপিক ছোট ছোটভাবে যেই তথ্যগুলো পড়লেই হবে ইনশাল্লাহ তুমি সৃজনশীল বা এমসিকিউ অ্যান্সার করতে পারবে। তো সেই জিনিসগুলোই আমি তোমাকে প্রথমে দেখাবো এবং তারপরে আমি তোমাকে এমসিকিউ, গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং একটা ড্যামো সৃজনশীল প্রশ্ন কিন্তু দেখাবো, যাতে করে এই অধ্যায় তোমার আলাদা করে আর পড়তে হবে না আমার সাথে আজকের ক্লাসটি করলে ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ের নাম পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এখন পৌরনীতি বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? এরকম একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকেই যখন আমরা একদম প্রথম দিকেই পৌরনীতি সাবজেক্টটা নিয়েছিলাম, তাই না? তো চলো একটু দেখি। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল। অর্থাৎ আমাদেরকে এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রথমেই কিন্তু একটা এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের জনক কে। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক। কোন দেশের? গ্রিক। এবং তিনি গ্রিক দার্শনিক এরিস্টটল। তাহলে মাথায় রাখবা রাষ্ট্রবিজ্ঞানের জনক, রাষ্ট্রবিজ্ঞানের জনক কোন দেশের? গ্রিকের। এবং তিনি কে? এরিস্টটল। তিনি বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা না হয় পশু। ঠিক এই তথ্যটা থেকে তুমি কয়টা এমসিকিউ কমন পেতে পারো? প্রথমত রাষ্ট্রবিজ্ঞানের জনককে, একটা। দুই নাম্বার, তিনি কোন দেশের? গ্রিক। তার নাম কি? এটা তো আমরা জানবই। তারপরে এটা আবার তোমাকে বলতে পারে যে এই মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব, এই উক্তিটা কোন বিখ্যাত দার্শনিক দিয়েছেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা লাইন থেকে, একটা বাক্য থেকে আমরা তিনটা এমসিকিউ কমন পেতে পারি। এবং এই এমসিকিউটা শুধুমাত্র তুমি বোর্ড পরীক্ষাই না, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষাও কিন্তু ইনশাল্লাহ কমন পেয়ে থাকবে। তাহলে এই তথ্যটা এখন থেকেই ভালো করে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখব পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। দেখো, তাহলে পৌরনীতিকে কি বলা হয়? পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এই জিনিসটা তোমার সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে সৃজনশীলে বলবে যে রাকিব নামের একটি শিক্ষার্থী, সে একাদশ শ্রেণীতে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান সম্পর্কিত একটি সাবজেক্ট নিয়েছে। হ্যাঁ, তারপর সে এটাতে এই জিনিস পড়াশোনা করছে। এখন তোমাকে গ নাম্বারে প্রশ্ন করবে যে উদ্দীপকের রাকিবের পঠিত বিষয়টি কোনটি? তখন তুমি অ্যান্সার করে ফেলতে পারবা যে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলতেই আমরা পৌরনীতিকে বুঝে থাকি। তারপরে দেখো, পৌরনীতি সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। এখান থেকে তুমি একটা এমসিকিউ কমন পেতে পারো। অথবা সৃজনশীলও তোমাকে বলে থাকতে পারে যে রাকিব রাকিব সামাজিক বিজ্ঞানের একটি শাখা নিয়ে পড়াশোনা করছে যেটি পরিণীতি বিষয়ে আলোচনা করে থাকে। তাহলে তুমি কিন্তু বিস্তারিত বুঝে যাচ্ছ যে পরিণীতি একটা সামাজিক বিজ্ঞানের সাবজেক্ট এবং এটা নাগরিক নিয়ে আলোচনা করে, তাই না? তাহলে প্রথম স্লাইডটা কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। এবার চলো আমরা দ্বিতীয় স্লাইডে যাই। আমরা প্রথম স্লাইডে দেখলাম পরিণীতি সম্পর্কে একটি সামান্য ধারণা। এবার আমরা একদম পরিণীতি জিনিসটা কি সেটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করব। তো দেখো, পরিণীতির ধারণা ও সংজ্ঞা। দেখো, ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দই পরিণীতি। তাহলে এই পরিণীতিকে আমরা ইংরেজিতে কি বলে থাকি? সিভিক্স, তাই না? এবার আসো, সিভিক্স শব্দটি এসেছে কোন ভাষা থেকে? সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে। ঠিক আছে, ল্যাটিন শব্দ সিভিক্স কোনটা থেকে? অর্থাৎ সিভিক্স থেকেই, ল্যাটিন সিভিক্স থেকে সিভিক্স শব্দটা আসছে এবং সিভিটাস সিভিটাস থেকে আসছে। তাহলে এই সিভিক্স আর সিভিটাস এই দুইটা কোন শব্দের? এই সিভিক্স এবং সিভিটাস দুইটা ল্যাটিন শব্দ। তোমার পরীক্ষায় কিন্তু আসবে সিভিক্স অর্থ কি, সিভিটাস অর্থ কি এবং এগুলা কোন ভাষার শব্দ? এগুলো ল্যাটিন ভাষার শব্দ। এবার আসো, সিভিক্স এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে, অর্থাৎ সিভিক্স অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। মাথায় থাকবে, সিভিক্স অর্থ নাগরিক এবং সিভিটাস অর্থ নগর রাষ্ট্র। তুমি যদি লাস্ট কয়েকটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখতে পাবে যে সিভিক্স শব্দের অর্থ কি বা সিভিটাস শব্দের অর্থ কি বা প্রতিশব্দ কি, এগুলো কিন্তু অনেক সৃজনশীলের ক নাম্বারে এসেছে এবং এমসিকিউতে কিন্তু ছিল। তাহলে আমরা কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো সিভিক্স নাগরিক এবং সিভিটাস নগর রাষ্ট্র। এবার চলো আমরা দেখি এই যে সংস্কৃত ভাষায় নগরকে পুর। তাহলে দেখো,
দুইটা, এখানে আমরা দুইটা জিনিস জানতে পারবো যে কোন ভাষায় নগরকে পুর বলা হয়, সংস্কৃত ভাষায়। আবার সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয়, নগরকে পুর বলা হয়, পুর অথবা পুরী। ঠিক আছে, পুর অথবা পুরী। এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। তাহলে আমরা জানলাম যে সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর অথবা পুরী, আর যারা নগরে বসবাস করে তাদেরকে বলা হয় পুরবাসী। এইবার দেখো আসল জিনিসটা, এই জন্যই নাগরিক জীবনের অপর নাম পৌর জীবন, এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। তাহলে এই যে পৌরনীতি সাবজেক্টটা আসলে কোথা থেকে আসলো সেটাকে আমরা দেখলাম, যে সংস্কৃত ভাষায় নগরকে পূর্বাপুরী বলা হয় এবং নাগরিক অধিবাসীদের বলা হয় পুরবাসী, মানে নগরের অধিবাসীদের বলা হয় পুরবাসী। আর এই পুরবাসী যারা, তাদের জীবন সম্পর্কিত যে আলোচনা সেটাই হচ্ছে পৌরনীতি। তাহলে এইভাবেই আসলে পৌরনীতি বিষয়ের নামকরণটা করা হয়েছিল। বুঝতে পেরেছ তো? ওকে, তারপরে আমরা দেখব, এবার আমরা আরেকটু আলোচনা দেখি যে প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রিসে, অর্থাৎ প্রাচীন গ্রিসের যেই অ্যাথেন্স এবং স্পার্টা, এই দুইটা মনে রাখবে যে অ্যাথেন্স এবং স্পার্টা এই দুইটা নগর। তো প্রাচীনকালে যে নগর রাষ্ট্রগুলো ছিল, সেই নগরের অধিবাসী যারা ছিল তারা সবাই শাসন কার্যের সাথে জড়িত ছিল। ঠিক আছে, তো দেখো প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত। অর্থাৎ সেই নগর তো আমরা জানি, যেমন আমাদের ঢাকা একটা নগর, এই নগরটা কতটুকু, অল্প একটু বাংলাদেশের তুলনায়। তো ঠিক এরকমই গ্রিসের যে অ্যাথেন্স এবং স্পার্টা, এই দুইটা তোমার হচ্ছে ছিল কি, দেখো আয়তন এবং জনসংখ্যায় ছিল সীমিত, এবং নগর রাষ্ট্রের সকল সদস্যদের নাগরিক বলা হতো না। কেন বলা হতো না? কারণ যারা শুধুমাত্র শাসন কাজে অংশগ্রহণ করতো তাদেরকেই নাগরিক বলা হতো, আর সবাই শাসন কাজে অংশগ্রহণ করতে পারতো না, তো বাকিদেরকে বিশেষ করে এই নাগরিক জীবনের নাগরিক বলা হতো না। তাহলে যারা শুধুমাত্র শাসন কার্যে অংশগ্রহণ করত তাদেরকেই নাগরিক বলা হতো। ঠিক আছে, তারপরে দেখো নগর রাষ্ট্রের মধ্যে শুধু যারা রাজনৈতিক অধিকার ভোগ করতো, দেখো এই যে রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। ঠিক আছে, তাহলে এইটাই ছিল মেইন রিজন। এবার দেখো আমরা নাগরিক যেই পৌরনীতির একটা সংজ্ঞা দেখি। ইএম হোয়াইট যেটা সবচেয়ে বেশি এসে থাকে, যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এটা কে বলছে? এটা বলছে ইএম হোয়াইট। তাহলে এটা তোমার পরীক্ষায় আসতে পারে যে ইএম হোয়াইটের মতে পৌরনীতির সংজ্ঞা দাও, বা এই সংজ্ঞাটা কে দিয়েছে। তাহলে এই সংজ্ঞাটা দিচ্ছে ইএম হোয়াইট। এটা এমসিকিউ বা সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে। ওকে, এবার আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেই টপিকটা সৃজনশীলে খ নাম্বারে, অর্থাৎ 4 মার্কের জন্য কিন্তু চলে আসতে পারে। তো সেটা কি? সেটা হচ্ছে পৌরনীতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তু। ঠিক আছে, কারণ তোমার সৃজনশীলের গ নাম্বারে নর্মালি থাকে যে পঠিত বিষয়টি কোনটি, এবং ডি নাম্বারে বলা থাকে সেই পঠিত বিষয়ের পরিধি ও বিষয়বস্তু লিখো। তাহলে দেখো আমরা পৌরনীতি সুশাসনের পরিধি ও বিষয়বস্তুটা একটু দেখি, যে পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। ঠিক আছে, তারপর নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতি সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। অর্থাৎ আমাদের এই যে নাগরিক জীবন, এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সব কিছু জিনিস নিয়ে আলোচনাই করে কে? এই পরিণতি আলোচনা করে। তাহলে পরিধিগুলো আমরা একটু দেখি। পরিণতির প্রথমে বলা হয়েছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তাহলে আমরা জানলাম যে নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন প্রতিষ্ঠা করার জন্যই রাষ্ট্রের সৃষ্টি বা উদ্ভব হয়েছে। ঠিক আছে, এই যে পরিণতি, এটাকে কেন নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়? কারণ নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন। এখন নাগরিকদের উত্তম এবং পূর্ণাঙ্গ জীবন কিভাবে হবে? কারণ এই যে তুমি একটা রাষ্ট্রের নাগরিক, এখন রাষ্ট্রে চলতে গেলে তুমি রাষ্ট্রের কাছ থেকে কি কি অধিকার পাবা এবং রাষ্ট্রের প্রতি তোমার কি কি কর্তব্য আছে, এগুলা যখন তুমি জানবা তখনই কিন্তু তুমি উত্তম জীবন এবং হচ্ছে পূর্ণাঙ্গ জীবন চালাতে পারবা। তো সেই হিসেবে বলা হয়েছে নাগরিকতাকে, পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। তারপরে দেখো মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা। এখানে বলা হয়েছে যে মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। এই তথ্যটা তোমার এমসিকিউর জন্য জানা লাগবে। দেখো মানব সভ্যতার বিকাশে আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। আর এরিস্টটলের মতে, দেখো এরিস্টটলের মতে পরিবার হলো রাষ্ট্রের আদিরূপ। তাহলে এটাও এমসিকিউ দিয়ে আসবে যে এরিস্টটলের মতে রাষ্ট্রের আদিরূপ কোনটি? রাষ্ট্রের আদিরূপ পরিবার, অথবা রাষ্ট্রের আদিরূপ পরিবার এটা কার মতে? এটা এরিস্টটলের মতে। তুমি দেখো একদম মানব সৃষ্টির প্রথম থেকেই কিন্তু রাষ্ট্র নামে কোনো ধারণা ছিল না, তখন ছিল শুধু পরিবার ছিল।
ঠিক আছে, পরিবার যখন ধীরে ধীরে বড় হতে থাকলো এবং কয়েকটা পরিবার একসাথে আসলো তখন হইল সমাজ। এই সমাজ থেকে ধীরে ধীরে নগর রাষ্ট্র, তারপর জাতি রাষ্ট্রের উদ্ভব। তাহলে এই পুরো রাষ্ট্রের সবচেয়ে আদি অকৃত্রিম সংগঠন কোনটা? সেটা হচ্ছে মানব সভ্যতার আদি অকৃত্রিম সংগঠন হচ্ছে পরিবার। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আসো নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে, এটা তোমার এমসিকিউতে আসতে পারে। নাগরিকতার স্থানীয় দিকগুলো কোনগুলো? যেমন তোমার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে তোমার নাগরিকতার স্থানীয় দিক। এগুলো আমরা সবাই মোটামুটি কম বেশি সবাই আমরা এগুলোর সাথে পরিচিত, বা এগুলোর সাথে কোনো না কোনো কাজে আমরা লিপ্ত হব, এখন না হলেও ভবিষ্যতে হব। ঠিক আছে, ওকে। তারপরে দেখো নাগরিকতার জাতীয় দিক। নাগরিকতার জাতীয় দিক কোনগুলো? নাগরিকতার জাতীয় দিক হচ্ছে জাতীয় স্বাধীনতা আন্দোলনের পটভূমি, অর্থাৎ 1971 সালে যে আমাদের জাতীয় স্বাধীনতা মানে আমরা স্বাধীন হয়েছিলাম, এবং আন্দোলন, বিভিন্ন আন্দোলন, যেমন 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট, 1969 গণ অভ্যুত্থান, তারপর 1970 এর নির্বাচন, 1971 এর মুক্তিযুদ্ধ, এই সব কিছুই কিন্তু হচ্ছে তোমার এই নাগরিকতার জাতীয় দিক। এবং নাগরিকতার আন্তর্জাতিক রূপ কোনটা? আন্তর্জাতিক রূপ হচ্ছে জাতিসংঘ, বহু আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বহু আঞ্চলিক কোনগুলা? যেমন সার্ক, আসিয়ান, এগুলো হচ্ছে আঞ্চলিক। ঠিক আছে, আর আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনগুলা? যেমন হচ্ছে তোমার এই যে জাতিসংঘের মতো IMF, ইউনেস্কো, তারপর হচ্ছে তোমার ইউ ইউরোপীয় ইউনিয়ন, এগুলা সবই কি আন্তর্জাতিক, বা ইউরোপীয় ইউনিয়ন এটা আঞ্চলিক প্রতিষ্ঠান শুধু ইউরোপের জন্য। তো এইরকম হচ্ছে অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ঠিক আছে, তো যেমন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, হ্যাঁ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এগুলো সবই আন্তর্জাতিক। ঠিক আছে, তারপরে দেখো নাগরিকতার অতীত নিয়ে আলোচনা। নাগরিকতার অতীত অর্থাৎ মানব সভ্যতার সৃষ্টির শুরুকাল থেকে মানব জাতি কিভাবে এই পর্যন্ত আসলো। নাগরিকতার বর্তমানে মানব সভ্যতা, বর্তমানে বাংলাদেশের সংবিধান, বর্তমানে বাংলাদেশের ইতিহাস, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট, এগুলো এখানে আলোচনা হয়। নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা, ভবিষ্যতে কিভাবে কি করলে। এই যে তুমি দেখো আমরা বর্তমানে যে আন্দোলনগুলা দেখছি, এই আন্দোলনগুলো কিন্তু অনেকটাই আমাদের পূর্ববর্তী যে আন্দোলন, যেমন 1971 আন্দোলন, সেটা দেখে আমরা সাহস পাই। সেটা দেখে সেখানে আমাদের কি ভুল ছিল, সেখানে আমাদের কি ভালো দিক ছিল, সেগুলো দেখে কিন্তু বর্তমানে আমরা সামনে কিভাবে কি আন্দোলন করব বা কিভাবে আমরা রাজনৈতিক প্রেক্ষাপট চলবো, সেগুলো কিন্তু আমরা দেখি। যেমন আমরা দেখেছি আগে যখন স্বৈরশাসক এরশাদ, তার সময় আমরা দেখেছি যে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে নামানো হয়েছিল। ঠিক 2024-2024-এও কিন্তু সেম একটা ঘটনা ঘটছে। তো এই আমরা ইতিহাস থেকে আসলে কিন্তু শিক্ষা নেই। ঠিক আছে, ইতিহাস থেকে অবশ্যই আমরা শিক্ষা নিই, তাহলে ওই পূর্বের ইতিহাস থেকে বর্তমানে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি। ঠিক আছে, তারপরে দেখো রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা। রাজনৈতিক ঘটনা অবশ্যই থাকে তোমার পরিণতি, তুমি দেখবা যে পরিণতি দ্বিতীয় পত্রে যে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, বিভিন্ন বিপ্লব নিয়ে আলোচনা আছে। তারপরে তুমি দেখবা হচ্ছে বিভিন্ন আন্দোলন, যেমন হচ্ছে 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, বিভিন্ন আন্দোলনের কথা কিন্তু এখানে বলা আছে। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। ঠিক আছে, রাজনৈতিক প্রতিষ্ঠান বলতে হচ্ছে তোমার এখানে বিভিন্ন রাজনৈতিক দল, তারপর বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সব কিছু মিলিয়ে কিন্তু এখানে আলোচনা করা আছে। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার গ নাম্বার প্রশ্নের অ্যান্সারের জন্য। গ নাম্বার প্রশ্নে প্রায়ই আসতে দেখা যাবে যে উদ্দীপক লিখিত বিষয়টির পাঠের প্রয়োজনীয়তা লিখো। তাহলে তুমি জাস্ট এখানে যে 10টা পয়েন্ট আছে এগুলো পড়লেও কিন্তু হয়ে যাবে। দেখো, দেশপ্রেম বৃদ্ধির শিক্ষা দান করে, খুবই ইজি। পরিণতি পড়লে আমরা দেশপ্রেম বৃদ্ধি পায়, সুনাগরিকতা শিক্ষা দান করে পরিণতি, নাগরিক দৃষ্টিভঙ্গি উদ্ধার করে, সুস্থ সুন্দর সমাজ জীবন গঠনে শিক্ষা দান করে, নাগরিকতা সম্পর্কে জ্ঞান দান করে, নাগরিক অধিকার সচেতন করে, কর্তব্যবোধ, যা অধিকার কর্তব্য দুইটাই কিন্তু আছে, নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে, যেহেতু এখানে গণতন্ত্র নিয়ে অনেক কিছু বলা আছে, আন্তর্জাতিক দিগন্ত উন্মোচন করে এবং ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃতি করে। তাহলে এই যে 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট কিন্তু তুমি চাইলে একটু অ্যানালাইসিস করে লিখলে তারপর কিন্তু তুমি হচ্ছে খুব সুন্দরভাবে অ্যান্সারটা দিতে পারবে। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই যে পরিণতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা এবং পাঠের গুরুত্ব দুইটা কিন্তু কাছাকাছি। ঠিক আছে, তুমি দেখবা একটু আগে আমরা দেশপ্রেম বৃদ্ধি পায় পড়ছি পরিণতি পাঠ করলে, তাহলে এখানে দেখো দেশকে ভালোবাসা শিক্ষা আমরা পেয়ে গেলাম। সুনাগরিকতা শিক্ষা, সেখানেও আমরা কিভাবে সুনাগরিক হয়ে যায় সেটা পড়ছি, এখানেও সুনাগরিকতা শিক্ষা লাভ। এই যে আচ্ছা, এটা দুইবার আসছে। উদার দৃষ্টিভঙ্গি অর্জন, জাতীয় ইতিহাস সম্পর্কে জ্ঞান দান,
সুশাসন প্রতিষ্ঠা, সঠিক ইতিহাস জানতে সাহায্য করা এবং সংবিধান সম্পর্কে জানা যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু পরিণতি পাঠের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব দুটো একটু ভালো করে দেখবা, দুইটার মধ্যে কিন্তু অনেক কানেকশন আছে। দুইটা দেখলে মোটামুটি সেমই, শুধু কিছু ভাষাগত পার্থক্য আছে। তো তুমি দুইটা মিলিয়ে পড়তে পারো, কোনো সমস্যা নাই। যেটাই আসুক এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবা, হয়ে যাবে। ঠিক আছে, প্রয়োজনীয়তার গুরুত্ব দুইটার মিনিং কাছাকাছি, সমস্যা নাই। এবার দেখো আমরা পরিণতি পাঠের ক্রমবিকাশটা দেখব। দেখো এই যে পরিণতিটা কিভাবে আসলো, বা পরিণতি যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো আগে কিভাবে ছিল। ঠিক আছে, দেখো প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তাহলে প্রাচীন ভারতে কে সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন? কৌটিল্য। তারপরে দেখো সুদূর অতীতীয় শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। বর্তমানে যে আধুনিক রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর তোমার লক্ষ্য কি? এই রাষ্ট্রগুলোর লক্ষ্য কিন্তু জনকল্যাণ। তাহলে অতীতেও কিন্তু শাসকদের লক্ষ্য ছিল জনকল্যাণ। এরিস্টটলের লক্ষ্য ছিল এমন এক মধ্যবিত্ত শ্রেণী শাসন প্রতিষ্ঠা করা যেখানে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে এটা আসতে পারে যে কার লক্ষ্য ছিল এই সুশাসন প্রতিষ্ঠা করা, সেটা হচ্ছে এরিস্টটলের লক্ষ্য ছিল। এবার দেখো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে আজ আর নেই। তাহলে ওই যে আমরা একটু আগে বলেছিলাম গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা এগুলা প্রাচীন নগর ছিল, নগর রাষ্ট্র ছিল, সেগুলো কিন্তু বর্তমানে আর নেই। বর্তমানে আধুনিক যে রাষ্ট্রগুলো সেগুলো হচ্ছে জাতি রাষ্ট্র। অর্থাৎ বর্তমানে এই বাংলাদেশে আমরা কোন জাতিরা বসবাস করি? বাঙালি জাতি। যদিও প্রত্যেকটা জাতির মধ্যে কিছু উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী থাকে, কিন্তু মেইন স্ট্রিম একটা জাতি কিন্তু থাকে, সেটা হচ্ছে বাঙালি জাতি। এগুলো আয়তনে যেমন বিশাল তেমনি জনসংখ্যায়ও বিপুল। কারণ তুমি যদি শুধু একটা নগর রাষ্ট্র, ঢাকা নিয়ে একটা রাষ্ট্র, কুমিল্লা নিয়ে একটা রাষ্ট্র, চট্টগ্রাম নিয়ে একটা রাষ্ট্র চিন্তা করো, তাহলে সেগুলা রাষ্ট্রের তুলনায় বাংলাদেশের তুলনায় অনেক ছোট এবং জনসংখ্যা অনেক কম হবে না? তো বর্তমানে দেখো যে এগুলো কিন্তু বিশাল একসাথে। এসব জাতিরাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী বহুমুখী এবং জটিল। ঠিক আছে, বহুমুখী এবং জটিল। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ, যেটা আমরা দেখলাম। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, বর্তমান রাষ্ট্রের লক্ষ্য কি? সুশাসন প্রতিষ্ঠা। আর একটা লাস্ট দেখো পরিণতি সুশাসনের এবং রাষ্ট্রবিজ্ঞান। তোমরা দেখে থাকবে যে তোমাদের বিভিন্ন পরিণতির সাথে বিভিন্ন সাবজেক্টের কিন্তু কম্পারিজন বা সাদৃশ্য পার্থক্য নিয়ে আসা হয়েছে। তো এটা তোমরা বই থেকে পড়ে নিবা। এখানে আমি জাস্ট হচ্ছে শুধু রাষ্ট্রবিজ্ঞানটা দেখাইলাম, কারণ হচ্ছে আমি কয়েকটা যদি বলি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং ইতিহাস, নর্মালি এই তিনটার সাথেই আসলে এই তিনটার সাথেই আসে। যদি কখনো উদ্দীপক আসে এখান থেকে, তো এটা একটু ডিফিকাল্ট এটা অ্যান্সার করা। তারপর আমি বলবো যে রাষ্ট্রবিজ্ঞানটা একটু পড়ে রাখবা। রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, এখান থেকে যেটা আমি দেখাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর, এটা আমি এমসিকিউর জন্য দেখালাম যে যদি বলা হয় পরিণতির সাথে কোন বিষয়টির সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠতর বা সহদর ভাইয়ের মতো, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ঠিক আছে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। কারণ এই রাষ্ট্রবিজ্ঞান তুমি যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন কিন্তু তুমি পরিণতি বলতে কোনো সাবজেক্ট পাবে না, সেখানে তুমি রাষ্ট্রবিজ্ঞান নামের একটি সাবজেক্ট পাবে, যেখানে এই পরিণতির বিষয়গুলোই আরো ইন ডিটেলস বা বিস্তারিত করে লেখা আছে। ঠিক আছে, তাহলে পরিণতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সম্পর্ক সর্বাপেক্ষা ঘনিষ্ঠতর এবং সহদর ভাইয়ের মতো। ঠিক আছে, এবার যদি আমরা দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আরও তো তোমরা পাবেই, কিন্তু লাস্ট কয়েক বছরের কোশ্চেন যদি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করো তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলাই। দেখো জ্ঞানমূলক, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি, এটা আমরা মাত্র দেখিয়ে আসছি। তাহলে তোমরা যারা আসো কমেন্টে একটা অ্যান্সার দাও। তারপর দেখো পরিণতির ইংরেজি প্রতিশব্দ, এটাও কিন্তু আমরা মাত্র পড়ে এসেছি। তারপর পরিণতি কোন ধরনের বিজ্ঞান, এটাও আমরা মাত্র পড়ে এসেছি। সামাজিক বিজ্ঞান, নগর রাষ্ট্র কি, এটাও আমরা পড়ে এসেছি, যে প্রাচীন গ্রিসের যে নগর রাষ্ট্রগুলো ছিল, গ্রিসের অ্যাথেন্স, স্পার্টা, নগরগুলোর মধ্যে যে রাষ্ট্র সেগুলোই ছিল নগর রাষ্ট্র। সিপিটেস অর্থ কি, এটাও আমরা কিন্তু পড়ে আসছি। তাহলে এই পাঁচটাই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় আসে। তারপরে তোমরা এক্সট্রা আরো কিছু পড়বা। তো দেখো অনুধাবনমূলক আমি এখানে মাত্র 3টা দিছি, যেগুলাই বারবার আসতে দেখা যায়। পরিণতি ও সুশাসনের জ্ঞান কিভাবে দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে, এখানে তোমরা কোনটা দিবা? ওই যে পরিণতির পাঠের প্রয়োজনীয়তা, সেখান থেকে তোমরা কয়েকটা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করবা, তাহলেই হবে। অনুধাবনমূলক লেখার একটা ভালো পদ্ধতি হচ্ছে তুমি প্রথমেই ধরো এভাবে লিখতে পারো, খ দিয়ে এক লাইনের মধ্যে যেই জিনিসটা চেয়েছে সেটা এক লাইনে তুমি প্রথমে লিখবা। হ্যাঁ, সেটা জ্ঞানমূলকের মতো এক লাইনে লিখবে। তারপরে এক লাইন ফাঁকা দিয়ে তুমি সেখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন থেকে 5 লাইন
তবে 4 লাইন বা এই সব মিলিয়ে 5 লাইন লেখাটাই আমার মতো হচ্ছে খুব সুন্দর বা গুছানো, ঠিক আছে। যদি অনেক লেখার চাইতে একটা জিনিস মাথায় রাখবা, আমাদের যারা খাতা দেখবেন তারা অনেক সময় অনেকাংশে তারা তুমি কত বেশি লেখছো সেটাও দেখে, বাস্তবিক পক্ষে সেটাও দেখে, পাশাপাশি তুমি কতটা ইনফরমেটিভ লিখেছ সেটাও কিন্তু দেখে। তো সেই জন্য তোমরা যেটা করবা, প্রথমে লেখার যখন খ নাম্বার লিখবা, ক নাম্বার তো একটা বাক্যে বা একটা সেন্টেন্সে লিখবা, সেটা এক লাইনের মধ্যে শেষ হওয়া ভালো। তবে শুধু ছোট লিখবে না, শুধু ছোট লিখবে না। যেমন পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি, তুমি এটা এভাবে লিখবে যে পরিণতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স, সিভিক্স। তাহলে শুধু সিভিক্স লিখে দিবা না, এক্ষেত্রে স্যাররা একটু বিরক্ত হয়, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা পরিণতির ইংরেজি প্রতিশব্দ হলো সিভিক্স এভাবে লিখবা, তাহলে ক নাম্বার শেষ। তারপর খ নাম্বারে এসে এই যেমন দেশের অগ্রগতির জন্য সহায়ক ভূমিকা পালন করে, হ্যাঁ, বা স্বচ্ছতা ধারণা, বা আমি যদি এখানে বলি পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন, ধরো এই প্রশ্নটাই, পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান নিয়ে বিজ্ঞান বলা হয় কেন, তখন তুমি প্রথম লাইনে লিখবা যে পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কারণ এই বিষয়টি পরিণতি নিয়ে আলোচনা করে বা পরিণতির সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, এটা তুমি প্রথমে লিখবা। তারপরে তুমি এই যে 4 লাইন বা 5 লাইন এখানে তুমি লিখবা যে আমরা জানি যে পরিণতি, আমরা জানি বলার দরকার নাই, যে পরিণতি বিষয়টিতে এই জিনিস হচ্ছে আলোচনা করা হয় না, পরিণতির নাগরিক দিক, পরিণতির নাগরিকের অতীত দিক, স্থানীয় দিক, জাতীয় দিক, এবং হচ্ছে নাগরিকতার যে বিভিন্ন রাজনৈতিক দিক এবং তাদের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সব কিছু হচ্ছে পরিণতিতে আলোচনা করা হয়। এই জন্যই পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়, এবং এখানে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার, কর্তব্য আলোচনা করা হয়, ঠিক আছে। এটা তোমরা সব মিলিয়ে 5 লাইন লিখলেই এনাফ ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে। ওকে, এবার দেখো আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি, যেটা আদমজী ক্যান্টনমেন্ট কলেজের একটি বিগত প্রশ্ন, এবং এখানে কি বলা আছে দেখো, একাদশ শ্রেণীর ছাত্র, একটু জাস্ট কিভাবে পড়বা আমি সেটা একটু দেখাই। মনে করো তুমি এখন পরীক্ষার হলে আছো, ঠিক আছে, তো এখন তুমি কিভাবে পড়বা, একাদশ শ্রেণীর ছাত্র রাশেদ এবং তাহসিন ভাষ্যমতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়, ঠিক আছে। একাদশ শ্রেণীর ছাত্র রাশেদ ও তাহসিন তারা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এই জন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজন বোধ করে, কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়, বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এখন তুমি একটু চিন্তা করো তো, দেখো আমরা একটু এবার প্রশ্নটা দেখি, নগররাষ্ট্র বলতে কি বুঝো। দেখো আমরা একটু আগে কিন্তু দেখাই আসছি নগররাষ্ট্র বলতে কি বুঝো, এবং সুশাসনের সাথে জবাবদিহিতা সম্পর্ক ব্যাখ্যা করো। এটা নর্মালি তোমার হচ্ছে 3য় অধ্যায়ের প্রশ্ন, যাই হোক এখানে দিছে। তো গ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি। তাহলে দেখো তোমার গ নাম্বারের প্রশ্নটা চলে আসছে কি, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি। তাহলে তুমি গ নাম্বারটা কিভাবে লিখবা, এই যে গ নাম্বার এভাবে দিয়ে তুমি প্রথম লাইন লিখবা, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে পরিণতি ও সুশাসন, লিখছো না, উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে পরিণতি ও সুশাসন। এবার দেখো তোমার আর কি চাইছে, তার বিষয়বস্তু আলোচনা করো। তার বিষয়বস্তু অর্থাৎ পরিণতির যে পরিণতির পরিধিগুলো এখানে জানতে চাইছে, ঠিক আছে। এই বিষয়বস্তু বলতে এখানে তোমার পরিধি এবং হচ্ছে তুমি পরিধিটা আলোচনা করবা। তারপর তুমি তো প্রথমে লেখছো যে উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হচ্ছে পরিণতি, এবার কেন পরিণতি সেটা তুমি 4 লাইনে ব্যাখ্যা করবা। কয় লাইনে? 4 লাইনে। তুমি লিখবা যে পরিণতি বিষয়টিতে যে হচ্ছে নাগরিকের সামগ্রিক বিষয় আলোচনা করা হয়, সেখানে একটা রাষ্ট্র সম্পর্কে আলোচনা করা হয়, সংবিধান সম্পর্কে আলোচনা করা হয়, নাগরিকের অধিকার, কর্তব্য এবং রাজনৈতিক বিভিন্ন পটভূমি নিয়ে আলোচনা করা হয়। এটা তুমি 4 লাইনে লেখলা। এই ক নাম্বারকে বিশেষায়িত করার জন্য তুমি এই 4 লাইন লেখলা। এটা তোমার কেমন হইলো, ওই খ নাম্বারের মতো তোমার কি হইলো, এই একটা লাইন এবং একটা লাইন স্পেস দিয়ে তুমি আর 4টা বা 5টা লাইন লেখলা। তারপরে তুমি হচ্ছে এই 2টা বিষয় আর উদ্দীপকের সাথে মিলাবা। এইবার তুমি তার নিচে থেকে আবার 1 লাইন স্পেস দিয়ে তুমি লিখবা যে উদ্দীপকে উল্লিখিত রাশেদ ও তাহসিন তারা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। আমরা জানি যে পরিণতিতে সরকার, রাজনীতি, রাষ্ট্র, সংবিধান, নাগরিক নিয়ে আলোচনা করা হয়। তুমি দেখো তোমার অন্য কোনো বইতে তুমি যেদিন পরিণতি পরীক্ষা দিবা সেদিনকে অন্য কোনো বিষয় নিয়ে আসবে না।
যদি তোমার ওই যে প্রথম পত্রের ইতিহাস তারপর হচ্ছে তোমার অন্যান্য বিষয় নিয়ে আসে, তাও সেখানে কিন্তু এত ডিটেলসে দিবে না। অর্থনীতি আসলে সেখানে অবশ্যই অর্থ নিয়ে লেখা থাকবে, ইতিহাস নিয়ে আসলে সেখানে অবশ্যই শুধু ইতিহাস নিয়ে লেখা থাকবে, কিন্তু এখানে কিন্তু তোমার রাষ্ট্র, সংবিধান, নাগরিকের অধিকার, কর্তব্য সব বলা আছে, যেগুলো কিন্তু ওই যে আমরা পরিধিতে পড়ে আসছি, যে সংবিধান সম্পর্কে জানা যায়, তারপর হচ্ছে তোমার রাষ্ট্র সম্পর্কে জানা যায়, অধিকার কর্তব্য সম্পর্কে জানা যায়, তাই না? সেগুলোই তুমি এখানে বিস্তারিত লিখে দিবা। আমি বলবো যে গ নাম্বারে তোমরা 2 পেজ লিখতে পারো, যদি সময় থাকে 2 পেজ লিখতে পারো, না হলে আমি বলবো 1.5 পেজ লেখা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, 1.5 পেজ লিখলে তোমাকে 3-এ 2 বা 3-এ 3 দিতে পারে। ঠিক আছে, তবে 1.5 পেজের কম লিখবা না। 1.5 পেজ বলতে ধরো আমি বলতে চাচ্ছি যে এরকম একটা পেজ এবং আরেকটা পেজের অর্ধেক বা একটা পেজের অর্ধেক লেখার পরে কিন্তু বাকি অর্ধেক লেখা লাগে। যদি তুমি এটাকে 4 ভাগে ভাগ করে যদি তুমি 3 ভাগ পর্যন্ত লিখে ফেলো, তাহলে তোমার আর সেটার বাকি অংশ লেখা লাগবে না। তবে পরীক্ষার খাতায় অবশ্যই প্রথম যে কত ভাগ, প্রথম যে হচ্ছে এটাকে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে তুমি যদি প্রথম 2 অংশ মানে অর্ধেক লিখো, তাহলে কিন্তু তোমার বাকি অর্ধেকে বাকি ঘ এর কিছু অংশ লেখা লাগবে। ঠিক আছে, অবশ্যই ক, খ, গ, ঘ লেখাটা নীল কালি দিয়ে লেখার ট্রাই করবা, নীল বল পয়েন্ট দিয়ে। ঠিক আছে, আর যদি তুমি এতটুকু লিখে ফেলো, তাহলে আর বাকি এক অংশ না লিখলেও হবে। ঠিক আছে, ওকে। এবার ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে কিভাবে প্রভাবিত করে। তাহলে তুমি এই ঘ নাম্বার দিয়ে প্রথম লাইনই লিখবে যে ব্যাপকভাবে প্রভাবিত করে। লিখবে উদ্দীপকে উল্লিখিত বিষয়ের অধ্যয়ন নাগরিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এটা প্রথমে লিখলা। তারপরে তুমি আবার একটা স্পেস দিয়ে এরকম আবার 4 লাইন লিখবা, কেন, এই যে তোমার কিভাবে আসলে প্রভাবিত করে। তুমি লিখবা যে পরিণতি ও নাগরিকতা পরিণতি শাসন একটি নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এখানে একজন নাগরিকের স্থানীয় দিক, জাতীয় দিক, আন্তর্জাতিক দিকে আলোচনা করা হয় এবং নাগরিকের দেশপ্রেম বৃদ্ধি পায়। এখানে নাগরিকের রাষ্ট্র, একটা রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্র, রাজনীতি সবকিছু নিয়ে আলোচনা করা হয়। এবং তারপরে হচ্ছে তুমি আবার লেখার পরে তারপরে তুমি আবার ওই উদ্দীপকের সাথে এটার কানেকশন সৃষ্টি করবে। এবং সর্বশেষ তোমার মন্তব্যের জন্য, তাহলে প্রথমে আমরা পেলাম 1 লাইনের একটা ব্যাখ্যা, তারপরে আমরা পেলাম 4 থেকে 5 লাইনের একটা ব্যাখ্যা, তারপরে আমরা উদ্দীপকের সাথে মিলিয়ে এই পরের পেজের অর্ধেক পর্যন্ত চলে যাব। তারপরে তোমার মন্তব্যের জন্য তুমি 2 থেকে 3 লাইন লিখবা। তাহলে আমরা জেনে গেলাম যে ঘ নাম্বার, একটা সৃজনশীলে ঘ নাম্বার কিভাবে আনসার করতে হয়। প্রথমে আমরা একটা লাইন লিখবো জ্ঞানমূলক হিসেবে, তারপরে আমরা জ্ঞানমূলকের ব্যাখ্যা হিসেবে আরো 4 লাইন লিখবো, তারপরে আরেকটা প্যারায় আমরা উদ্দীপক সাথে মিলাবো এবং আরেকটা প্যারায় হচ্ছে আমরা নিজেদের মন্তব্য পেশ করব। তাহলে ঠিক এইভাবেই কিন্তু আমরা একটা সৃজনশীলে 10-এ 9 বা 8 পেতে পারি। সর্বোচ্চ আমাদের টার্গেট থাকবে একটা সৃজনশীলের 9 পাওয়া। তারপরেও যেহেতু আমাদের শেষের দিকে একটু হাত স্লো হয়ে যায় এবং অনেক কিছু মাথায় আসে না, সেক্ষেত্রে 8 পেলেও হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি বলবো যে ঠিক এইভাবে আমি আজকে যেভাবে দেখাইলাম সবকিছু এইভাবেই তোমরা পড়বে। এবং পরবর্তী দেখো, এখানে আমি তোমাদের জন্য এমসিকিউ দিয়ে দিছি, যেমন সিবিস ও সিবিটাস কোন ভাষার শব্দ আমরা দেখেছি, সিবিস এবং সিবিটাস ল্যাটিন ভাষার শব্দ, সিবিস এবং সিবিটাস শব্দের অর্থ কি আমরা দেখেছি, সিবিস ও সিবিটাস শব্দের অর্থ হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। এই যে নগর রাষ্ট্র, নাগরিক, দেখছো সিবিস এবং সিবিটাস হচ্ছে নাগরিক ও নগর রাষ্ট্র। তারপরে হচ্ছে পরিণতি শাসনে কি পর্যালোচনা করে থাকে, রাজনৈতিক কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী, নাগরিকের কার্যাবলী, সামাজিক কার্যাবলী, এটা নাগরিকের কার্যাবলী আলোচনা করে থাকে। নাগরিকের জীবন সকল বিষয় আলোচিত হয় কোন শাস্ত্রে, অবশ্যই সেটা পরিণতি সুশাসনে, কারণ নাগরিক নিয়ে আলোচনা করা হয় পরিণতি সুশাসনে। তারপরে হচ্ছে নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে জ্ঞানের যে শাখা আমরা অলরেডি পড়ে আসছি, নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে পরিণতি সুশাসন। কোন বিষয়কে এডুকেশন অফ সিটিজেনশিপ বলে আখ্যায়িত করা হয়, যে এটা হচ্ছে এডুকেশন অফ সিটিজেনশিপ মানে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বা নাগরিকতা শিক্ষা, সেটা অবশ্যই পরিণতি সুশাসন, তাই না? এই যে পরিণতি সুশাসন। তারপর পরিণতি সুশাসন নীতিশাস্ত্রের ভিত্তি, আচ্ছা এগুলা এরকম। ঠিক আমি তোমাকে হচ্ছে এই পিডিএফে টোটাল 20টা এমসিকিউ দিছি, যেগুলা এমসিকিউ আসতে পারে এবং তোমাদের প্র্যাকটিস করার জন্য আরও অনেক এমসিকিউ আমরা ইনশাল্লাহ পরবর্তীতে পড়াবো। তো তোমরা এখান থেকে হচ্ছে পড়ে নাও। এই পুরো ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই প্রতিনিয়ত আমাদের এই ক্লাসগুলো পরপর টোটাল 20টা ক্লাস আমরা দিব পরিণতির জন্য। এই 20টা ক্লাস করলে ইনশাল্লাহ তোমার পরিণতির কোনো ভয় থাকবে না এবং A+ পেতে হলে ইনশাল্লাহ এই 20টা ক্লাস অনেক তোমাকে হেল্প করবে। এবং একটা কথা মনে রাখবে যে পরিণতির এই
প্রথম পত্র বা পরিণতির এই পরিণতির সাবজেক্টটাই তোমার বিশ্ববিদ্যালয়ে এডমিশনে অনেক গুরুত্ব বহন করে, ঠিক আছে? কারণ এই পরিণতির সাবজেক্টটা পড়লেই তুমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সাধারণ জ্ঞানে 30-এ 6 থেকে 7টা এমসিকিউ কমন পেতে পারো। এবং তোমার এই পরিণতি পাঠটা যদি ভালো করে পড়ো তাহলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞানের প্রায় 40% তোমার এখনই কাভার হয়ে যাবে, ঠিক আছে? এখন থেকেই কাভার হয়ে যাবে, কারণ এখানে তোমার মুক্তিযুদ্ধ, সংবিধান, প্রাচীন বাংলার ইতিহাস, তারপর হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান, এছাড়াও গুরুত্বপূর্ণ 4 থেকে 5টা টপিক কিন্তু এখানে পড়া হয়ে যাচ্ছে। তো আমি বলবো পরিণতি অবশ্যই ভালো করে পড়তে হবে, আমার সবগুলো ক্লাস অবশ্যই করে ফেলতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা এসএসসি এবং এডমিশন 2 জায়গাতেই ভালো করব।